সংসদে আজ পাশ হচ্ছে নতুন অর্থ বছরের বাজেট। বিনিয়োগ ফেরতের নিশ্চয়তা ছাড়া প্রকল্পে অর্থায়ন করবে না সরকার। নিজেদের স্বার্থ ঠিক রেখে চীন মিয়ানমারের সাথে করিডোর। ভারতের সাথে অভিন্ন নদীর পানির হিস্সা চান তথ্য উপদেষ্টা। এমপি শপথ নিতে পারবেন না আসলাম চৌধুরী। ঋণ খেলাপির দায়ে প্রার্থিতা বাতিল। চট্টগ্রাম 4-এ ফের হতে পারে ভোট। যে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, নির্বাচিত হয়েছিলেন, সেটি আর আপাত দৃষ্টিতে থাকলো না। তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমন্ত্রণ চ্যানেল 24-এর দুপুর 1টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্টি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। জাতীয় সংসদে আজ পাশ হচ্ছে 2026-27 অর্থ বছরের বাজেট। কাল শুরু হবে নতুন অর্থ বছর। গতকাল সংসদে পাশ অর্থ বিল, যেখানে বাতিল করা হয় কালো টাকা সাদা করার সুযোগ। কিছু ক্ষেত্রে ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন। এছাড়া 25,000 টাকা বাড়িয়ে ব্যক্তি করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা করা হয়েছে। গেল 11 জুন 9,38,000 কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। বিনিয়োগ ফেরত আসবে এমন নিশ্চয়তা ছাড়া কোনো প্রকল্পে অর্থায়ন করবে না সরকার। রাজধানীর তেজগাঁয়ে এক অনুষ্ঠানে একথা বলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। জানান, দক্ষ জনশক্তি তৈরিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিবে। প্রায় 16,000 ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়া হবে। যদিও প্রশিক্ষণের সময়টা কম, 3 মাস ব্যাপী, কিন্তু এই 3 মাসটা এদের বর্তমান এবং ভবিষ্যৎ জীবনের মোড় ঘুরিয়ে দিবে। ইনশাল্লাহ বিটাক আমাদের এই দেশে আগামী দিনে এরকম হাজার হাজার উদ্যমী তরুণ তরুণীকে প্রশিক্ষণ দিবে। রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে বাস্তবায়নযোগ্য মনে হলে চীন প্রস্তাবিত করিডোরে যুক্ত হবে বাংলাদেশ। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জায়েদুর রহমান একথা বলেছেন। সচিবালয়ের ব্রিফিংয়ে ডাক্তার জায়েদ জানান, চীন মিয়ানমার করিডোরের সম্ভাব্যতা যাচাই করা হবে। বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ভারতের সাথে সম্পর্কের অবনতির কোনো কারণ নেই। কোনো দেশের নিরাপত্তা উদ্বেগ থাকলেও বাংলাদেশ আপোষ করবে না। আর আওয়ামী লীগের কার্যক্রম যতদিন নিষিদ্ধ আছে ততদিন রিফাইন্ড কিংবা তৃণমূল কোনো নামেই কর্মসূচি পালন করতে পারবে না বলে জানান উপদেষ্টা জাহিদুর রহমান। মিয়ানমার হয়ে যে কানেক্টিভিটির কথা বলা হচ্ছে, যে করিডোরের কথা বলা হচ্ছে, সেটা এখন অনেকগুলো ভ্যারিয়েবলস আছে। আমরা আমাদের জন্য কেমন হবে, মিয়ানমারের পলিটিক্যাল অবস্থা খুব শান্ত না, অনেকগুলো ব্যাপার আছে। সো এই জিনিসগুলো এখন যাচাই বাছাই হবে। এই সরকার তিস্তার পানির ন্যায্য হিস্সা চায়, গঙ্গা যেটা আমাদের এখানে পদ্মা, সেটার ন্যায্য হিস্সা চায়। তিস্তার তো আমাদের চুক্তি নেই, গঙ্গা চুক্তি এই বছর শেষ হচ্ছে। আমরা আগের চুক্তিতে আমরা সেই অর্থে খুব ভালোভাবে পানি পাইনি, আমরা নতুনভাবে চুক্তি চাই। চট্টগ্রাম 4 আসনে কপাল পুড়ল আসলাম চৌধুরীর। ভোটে জিতেও শপথ নেওয়া হলো না তার। ঋণ খেলাপি হওয়ার প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তারা জানান, নতুন করে নির্বাচন হতে পারে ওই আসনে, যাতে প্রার্থী হতে পারবেন আসলাম চৌধুরীও। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যেসব প্রার্থীকে মনোনয়ন দেয় তার মধ্যে সবচেয়ে সম্পদশালী চট্টগ্রাম 4-এর আসলাম চৌধুরী। খেলাপি ঋণের বোঝা মাথায় নিয়েই তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইস্যুটি নিয়ে তাকে উচ্চ আদালতে হাজির করেন। নির্বাচনের আগেই আপিল বিভাগ বলে দিয়েছিলেন, যদি আসলাম চৌধুরী এই আসনে জয়ী হয়ও ওই আসনে যেন ফল ঘোষণা স্থগিত থাকে। সব পক্ষে শুনানি শেষে রায়ের দিন ধার্য করেন আপিল বিভাগ। মঙ্গলবার সর্বোচ্চ আদালত জানালেন, আসলাম চৌধুরী ঋণ খেলাপি, তিনি শপথ নিতে পারবেন না, বাতিল করা হয় প্রার্থিতা। আপিল বিভাগের আদেশ হয়েছিল 3 ফেব্রুয়ারি 2026 সালে। সেই আদেশে বলা হয়েছিল যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন, তবে রেজাল্ট স্থগিত থাকবে, গ্যাজেট স্থগিত থাকবে। এই আপিল শুনানি অন্তে আজকে পূর্ণাঙ্গ রায় ঘোষণা করা হলো। এই রায়ের মাধ্যমে জনাব আসলাম চৌধুরী ঋণ খেলাপি হিসেবে নির্বাচনে যে অংশগ্রহণ করেছেন তার অংশগ্রহণকে অবৈধ ঘোষণা করা হলো। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বললেন, নতুন করে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে ওই আসনে। নতুন করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন
ভোটাররা। জনাব আসলাম চৌধুরী তিনি যে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, নির্বাচিত হয়েছিলেন, সেটি আর আপাত দৃষ্টিতে থাকলো না। তিনি একটা আইনি প্রক্রিয়ার কারণে জনগণের মতামতটা পূর্ণাঙ্গভাবে প্রতিফলিত হয়নি। আমি প্রত্যাশা করি যে জনগণ তাদের মতামত আবার প্রকাশ করার সুযোগ পাবে। এত আলোচনার পরও সব পক্ষকে তাকিয়ে থাকতে হবে দেশের সর্বোচ্চ আদালতের দিকে, কারণ পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে কি আসে ঋণখেলাপিদের বিষয়ে তাও দেখার বিষয়। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। অপরাধ দমনে রাজনৈতিক পরিচয়কে প্রাধান্য দেয়া হবে না, সংসদে তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ছাঁটাই প্রস্তাবের উপর দেয়া বক্তব্যে তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে, তবে ধর্ষণ বেড়েছে। জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া কোনো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন হয় না। সেই জন্য সামাজিক মোটিভেশন দরকার, রাজনৈতিক দলগুলো সেরকম সচেতনতা বৃদ্ধির জন্য কাজ করা দরকার। আমরা সংসদে যেভাবে সবাই আলোচনার মাধ্যমে কোঅপারেশনটা পাচ্ছি, আশা করি আপনারা সবাই সংসদের বাইরেও আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য সেই কোঅপারেশনটা বজায় রাখবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের জন্য কোনো রাজনৈতিক পরিচয়কে আমরা কখনো প্রাধান্য দেব না। উত্তরাঞ্চলে নদ নদীর পানি বেড়ে প্লাবিত লোকালয়। কুড়িগ্রামের ভুরুঙ্গামারির চর তাওড়ার কুটি এলাকায় দুধকুমার নদের ভাঙনে বিলীন অন্তত 23টি বসতবাড়ি। বিপদসীমার 22 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে পানি। ভাঙন দেখা দিয়েছে গাইবান্ধার ব্রহ্মপুত্র, কাগট, তিস্তা, করতোয়া ও সিরাজগঞ্জের যমুনা নদীতেও। এতে বিলীন হচ্ছে আবাদি জমি, বসতভিটা সহ নানা স্থাপনা। ভাঙন ঠেকাতে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে বিপদসীমার 30 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে তিস্তা নদীর পানি। দেশের বাইরের খবর জানাবো। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে 1719 জনে দাঁড়িয়েছে। 5 দিন পরও ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজে চলছে অভিযান। যোগ দিয়েছে 30টি দেশের উদ্ধারকারী দল। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লাগুয়ারা, মিরান্ডা ও রাজধানী কারাকাসে বিশেষজ্ঞ দল মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলো বসবাসের উপযোগী কিনা তা যাচাই করছেন তারা। জুলাই গণঅভ্যুত্থানের সময় চট্টগ্রামে 6 জনকে হত্যার মামলায় সাবেক মন্ত্রী হাসান মাহমুদ ও মহিবুল হাসান চৌধুরী নওফেল সহ 22 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এ আদেশ দেন। এ মামলায় কারাগারে আছেন চট্টগ্রাম 6 আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী সহ 5 জন। বাকিরা এখনও পলাতক। 5 এপ্রিল ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন শেষে জানাজার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়েছে বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারের মরদেহ। আরও জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল হক। শরীফ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। সর্বস্তরের মানুষের উপস্থিতি কেমন দেখছেন? বনানীতে কখন নেওয়া হবে? মিলা, সকালবেলা শিল্পী মোস্তফা মনোয়ারের মরদেহ নেওয়া হয়েছিল বিটিভি প্রাঙ্গণে। তারপর সেখান থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। আর এই মুহূর্তে জোহরের নামাজের পর ঢাকা কেন্দ্রীয় জামে মসজিদ যে প্রাঙ্গণ, আমি সেখানে রয়েছে এবং আমি একটু ক্যামেরায় দেখাতে চাই। এই মাত্র এই জানাজা শুরু হলো, এটি তার দ্বিতীয় নামাজের জানাজা এখানে চলছে। আমরা সরাসরি একটু জানাজা দেখাতে চাই আপনাদের। তারপর এখান থেকে নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে চারুকলা অনুষদ আছে সেখানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীরা শ্রদ্ধা জানানোর পর তারপর তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। মাঝখানে চ্যানেল আই প্রাঙ্গণেও নেওয়ার একটি কথা রয়েছে। মাত্রই জানাজা শুরু হলো মিলা, আমরা একটু দেখাতে চাই। কেন্দ্রীয় জামে মসজিদে তার সহকর্মীরা এসছেন, যারা সাধারণ মুসল্লিরা আছেন তারাও এসছেন। জানাজার নামাজটি আমরা দর্শকদের সরাসরি এই মুহূর্তে দেখাচ্ছি আপনার মাধ্যমে।
দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারের জানাজার প্রস্তুতি চলছে, আমরা ছিলাম সেখানে।